হ্যালো বন্ধুরা, আমরা যে অ্যাকচুয়াল হ্যালো বন্ধুরা, আমরা যে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টার রয়েছে পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টারটা স্টার্ট করেছি। এই চ্যাপ্টার আমরা কিছু পর্যন্ত পড়েছি। আগে আমরা কি পড়েছি দেখো, গ্রিন হাউস গ্যাস পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা এর পরের থেকে স্টার্ট করছি। তারপর দেখো পরে কি টপিক রয়েছে আজকের। বলছে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট। তাহলে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট বোঝার আগে, এর আগে আমরা যে পড়েছি গ্রিন হাউসটা কি সেটা একবার বলে দিচ্ছি। দেখো গ্রিন হাউসটা কি। গ্রিন হাউস হচ্ছে একটা কাচের কি থাকবে, বড় ঘর নেব, একটা কাচের বড় ঘর নেব, একটা কাচের বড় ঘর থাকবে। এটা সাধারণত কোথায় হয়, শীত প্রধান দেশগুলোতে এইটা ইউজ করা হয়। এবার সে সূর্যে থেকে কোথা থেকে তাপটা আসে বা কোথা থেকে আলোটা আসে, সূর্য থেকে। সূর্য থেকে যেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো আসে তাদের কি হয়, তাদের তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, ছোট হয়। তাদের কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য ছোট, তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়। তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য কম বা ছোট। তরঙ্গ দৈর্ঘ্য কম হলে কি হয়, শক্তি কি হয়, বেশি হয়। তরঙ্গ দৈর্ঘ্য কম হলে শক্তি কি হয়, বেশি হয়। ওই কালিটা একটু চেঞ্জ করে নি, এইটা না নিয়ে এটা 0.35 না, এইটা নিচ্ছি, এটা ব্ল্যাক নিচ্ছি। হ্যাঁ, দেখো তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, কম হয়। তরঙ্গ দৈর্ঘ্য কম হলে কি হবে, শক্তি কি হবে, বেশি হবে। তাহলে এই কাজ ভেদ করে এরা ভেতরে চলে আসবে। এভাবে কাজ ভেতরে ভেদ করে কোথায় আসবে, ভেতরে আসবে। তাহলে ভেতরে আসলে এবার দেখো, এই যে কাচের যে দেওয়ালগুলো রয়েছে এগুলোর দ্বারা এই রশ্মির এইগুলোর দ্বারা এই রশ্মি কি হবে, প্রতিফলিত হবে। আবার এখানে যে মাটি রয়েছে, এই যে সারফেস রয়েছে বা মাটি রয়েছে, তল রয়েছে, এখান থেকেও আলোক রশ্মিগুলো কি হবে, রিফ্লেক্ট হবে। এই আলোক রশ্মিগুলো, যে আলোক রশ্মিগুলো রিফ্লেক্ট হয়, এগুলোর নাম কি, এগুলোর নাম হচ্ছে ইনফ্রারেড রশ্মি অথবা অবলোহিত রশ্মি। এর নাম কি, অবলোহিত অথবা আইআর রশ্মি। আইআর মানে হচ্ছে ইনফ্রারেড রশ্মি। যাদের তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, বেশি। যাদের কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। যাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কি হবে, শক্তি কি হবে, কম হবে। এদের শক্তি কি, কম। এই শক্তি কম হওয়ার কারণে এই কাজ ভেদ করে আরে বাইরে যেতে পারে না। কাজ ভেদ করে কি বাইরে যাবে না, তাহলে কোথায় থাকবে, এই ঘর এটার মধ্যেই থাকবে, এই পরিবেশটা এর মধ্যেই থাকবে। যার ফলে এখানকার তাপমাত্রা কি হবে, ইনক্রিজ হবে। যার ফলে এখানকার তাপমাত্রা কি হবে, বাড়বে। এই ঘটনাকে কি বলে, গ্রিন হাউস। এই ঘটনাকে কি বলে, গ্রিন হাউস। এই ঘটনাকে কি বলে, গ্রিন হাউস। এইবার দেখো, আমাদের যে পৃথিবী রয়েছে সেটা কি গ্রিন হাউস হিসাবে কাজ করে। উত্তর হচ্ছে গ্রিন হাউস হিসাবেই কাজ করে। তাহলে পৃথিবীর ওপরে কি এরকম কাচের বিকার আছে, এরকম বড় একটা কাচ রয়েছে, নেই। তাহলে কি রয়েছে, এই কাচের যে কাজ, এই কাচের যে কাজ, সেই কাজটা পৃথিবী বায়ু কে করবে, এখানে বায়ুমণ্ডল করবে। সেই কাজটা কে করবে, এখানে পৃথিবীর ক্ষেত্রে কে করছে, বায়ুমণ্ডল। কাচের যেই কাজ, সেম কাজ কি করছে, বায়ুমণ্ডল করছে। তাহলে কোন কোন গ্যাস গ্রিন হাউস প্রভাব দেখায়, আমরা আগের দিনকে পড়েছি, কে, CO2 দেখায়। সবচেয়ে বেশি CO2 কত পার্সেন্ট, 50%। তারপর কি রয়েছে, মিথেন রয়েছে। মিথেন কত রয়েছে, মিথেন কত রয়েছে, 19%। এগুলো সব আমরা আগের দিনকে পড়েছি। তারপর কি থাকবে, CFC থাকবে, যা কত, 16%। তারপর কি থাকবে, ওজোন গ্যাস থাকবে, যা কত পার্সেন্ট, 8%। আর কি রয়েছে, নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডের সংকেত কি, N2O। নাইট্রাস অক্সাইডের সংকেত হচ্ছে N2O, যা কত পার্সেন্ট থাকবে, 5O। আর NO কি, NOর নাম কি, NO হচ্ছে নাইট্রিক অ্যাসিড। NO কি, নাইট্রিক অ্যাসিড। কমেন্টে জানাবা NO গ্যাসকে কে আবিষ্কার করে। আর জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার, জলীয় বাষ্প কত পার্সেন্ট থাকে, জলীয় বাষ্প কত থাকে, জলীয় বাষ্প 2%। তাহলে এইগুলো সব গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাস, এই যেগুলো গ্রিন হাউস গ্যাস, কারণ কি, এই যে ঘটনা যেটা রয়েছে, কাচের বিকার যা করে, এই গ্যাসগুলো তাই করে। এই জন্য দেখি কি বলে, গ্রিন হাউস গ্যাস বলে, যেটা আগের দিনকে আমরা পড়েছি। এর এর মধ্যে সবচেয়ে বেশি গ্রিন হাউস প্রভাব সবচেয়ে বেশি দেখায় কে, CO2। সবচেয়ে বেশি দেখায় কে, CO2। যদি CO2-র পরিমাণ, বায়ুমণ্ডলে CO2-র পরিমাণ বাড়তে থাকে, বা এগুলো যে কোনো একটা পরিমাণ বাড়লে, মেনলি কি CO2 বলছি, CO2-র পরিমাণ যদি বাড়তে থাকে, তাহলে টেম্পারেচার কি হবে, তাপমাত্রা কি হবে, বাড়বে। তাপমাত্রা কি হবে, বাড়বে। আর একেই কি বলে, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। যেগুলো পরপর যাচ্ছি, তাহলে দেখো গ্রিন হাউস প্রভাবটা দেখো। গ্রিন হাউস প্রভাবটা কি, তাহলে পৃথিবী রয়েছে, তাহলে যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীর ওপরে কি থাকবে, পৃথিবীর চারপাশে কত কি রয়েছে, পৃথিবীর চারপাশে কি রয়েছে, বায়ুমণ্ডল। কত কিলোমিটার পর্যন্ত, এখান থেকে 1600 কিলোমিটার পর্যন্ত। কটা স্তরে ভাগ করা ছিল, 5টা স্তরে। এগুলো সব পড়েছি। তাহলে দেখো
1600 কিলোমিটার পর্যন্ত বায়ুস্তর রয়েছে, যাকে বায়ুমণ্ডল বলবো। এই যখন সূর্য রশ্মিগুলো এই বায়ুস্তর ভেদ করে আসে, যখন এই সূর্য রশ্মিগুলো বায়ুস্তর ভেদ করে ভূপৃষ্ঠে আসে, তখন কি হবে, তখন এখানে যে CO2 বা CH4 এইসব গ্যাস রয়েছে, এই গ্যাসগুলো কি করবে, এই গ্যাসগুলোর দ্বারা প্রতিফলিত হবে। এই গ্যাসগুলো কি করবে, মানে মনে করো এখানে CO2 গ্যাস রয়েছে, এই একটা CO2 অণু রয়েছে, CO2। তাহলে এখানে যখন সূর্য রশ্মিটা পড়বে তখন কি ঘটবে, তিনটে ঘটনা ঘটবে। এইখান থেকে কিছু অংশ, এই যে আলোক রশ্মি পড়ছে তার কিছু অংশ CO2 শোষণ করবে, কিছুটা কি করবে, ভূপৃষ্ঠে পাঠাবে, যা ভূপৃষ্ঠে পাঠাবে, আর কিছুটা কি করবে, এখান থেকে প্রতিফলিত হবে, উপরের দিকে ফিরে যাবে, প্রতিফলিত। ওটা কি বলে, প্রতিফলন। আর কি, এটা দেখো পাস করছে, এটা ভেদ করে কিছুটা ভূপৃষ্ঠে আসবে, ভূপৃষ্ঠে এসে আবার প্রতিফলিত হয়ে যখন ফিরে যেতে লাগবে তখন এ আবার বাধা দেবে। তখন কি করবে, বাধা দেবে, কারণ কি, এর এনার্জি কি হবে, কম, এর শক্তি কি কম, এর শক্তি কি কম, যার কারণে এখানে যেতে পারবে না, যার ফলে এখানকার টেম্পারেচার কি হবে, বাড়বে, যার ফলে এখানকার টেম্পারেচার বাড়বে। এই ঘটনাকেই বলছে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট। দেখো কি বলছে, সূর্য থেকে নির্গত ক্ষুদ্র, যেটা বলেছি সূর্য থেকে যে রশ্মি রয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, এই যে তরঙ্গ দৈর্ঘ্য কম, শক্তি কি হয় বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম বিশিষ্ট, দেখো তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, কম তরঙ্গ দৈর্ঘ্য বা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অতিবেগুনি রশ্মি এবং অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি কোনটা রয়েছে, যেটা ইনফ্রারেড রে, অবলোহিত রশ্মি গ্রিনহাউস গ্যাস অন্যান্য গ্যাস ভেদ করে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে, বলছে উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি নির্গত হয়, এখানে রশ্মি হবে, অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি বিকিরণ, ওখানে বিকিরণ দেওয়া আছে, তাহলে রশ্মি লেখা দরকার নেই, অবলোহিত বিকিরণ নির্গত হয়। গ্রিনহাউস গ্যাসগুলি এই বিকিরণ রশ্মির কিছু অংশ কি করে বলেছি, শোষণ করে, বাকি অংশ প্রতিফলিত করে ভূপৃষ্ঠে পাঠায়। এর ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা কি হয়, বৃদ্ধি পায়। জীবকুলের জন্য বেঁচে থাকার পক্ষে একটা অনুকূল পরিবেশের সৃষ্টি হয়। কারণ কি, এই যদি গ্রিনহাউস গ্যাস না থাকতো তাহলে পৃথিবীর টেম্পারেচার -30 ডিগ্রি সেন্টিগ্রেড হতো। কত, -30 ডিগ্রি। আর এইটা থাকার জন্য এদের গড় তাপমাত্রা কত, 15 ডিগ্রি সেন্টিগ্রেড, গড় তাপমাত্রা কত, 15 ডিগ্রি সেন্টিগ্রেড। অনুকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে, একেই কি বলে, গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট। তারপরে দেখো নেক্সট, তাহলে বোঝা গেছে গ্রিন হাউস। এর পরের টপিকে রয়েছে, দেখো গ্রিন হাউস গ্যাসের উপযোগিতা, মানে গ্রিন হাউস গ্যাস আমাদের কি কাজে ব্যবহৃত হয় বা আমাদের কি কি করে, গুরুত্ব কি, গ্রিন হাউস গ্যাসের গুরুত্ব কি। এক হচ্ছে দেখো বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড, কোন কোন গ্যাস করে, গ্রিন হাউস গ্যাস আগে দেখো কোন কোন, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, মিথেন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট, 50% না, মিথেন কত, মিথেন 19%, ক্লোরোফ্লোরোকার্বন কত পার্সেন্ট, 16%, নাইট্রাস অক্সাইড যার সংকেত কি N2O কত পার্সেন্ট, 8%, জলীয় বাষ্প কত, 2%, ইত্যাদি গ্রিনহাউস গ্যাস পৃথিবী পৃষ্ঠ থেকে অবলোহিত রশ্মি রূপে বিকিরিত তাপকে মহাশূন্যে বিলীন হতে দেয় না। কি বলছে দেখো আরেকবার বুঝিয়ে দিই, ভূপৃষ্ঠ থেকে সূর্য রশ্মি যখনই আসবে ভূপৃষ্ঠে পড়লো, এখানে তো আগে গ্রিনহাউস গ্যাস ছিল, এদের কি গ্রিনহাউস গ্যাসগুলো কি, এখানে যে গ্রিনহাউস গ্যাসগুলো রয়েছে এখান থেকে কি করবে, সূর্যের যে রশ্মি রয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য কি কম, এনার্জি কি বেশি, যার জন্য ভূপৃষ্ঠে সোজা চলে আসবে, এসে কি করবে, এখান থেকে প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে যখন ফিরে যেতে চাবে তখন কি হবে, এর এনার্জি কি হবে, কম, এর এনার্জি কি হবে, এর এনার্জি কম, এর এনার্জি কি হবে, কম। আর এনার্জি কম হলে এখানকার যে অণুগুলো রয়েছে বা যে গ্যাসগুলো রয়েছে সেগুলো কি এই তাপটাকে আর বাইরে যেতে দেবে না, তাহলে কি এখানে শোষণ করে নেবে, শোষণ করার ফলে এখানকার বায়ুমণ্ডলে কি হবে, টেম্পারেচার বাড়বে, এখানকার বায়ুমণ্ডলের টেম্পারেচার কি হবে, বাড়বে, যাতে মহাশূন্যে না যেতে পারে, সেটাই বলছে, চাদরের মতো কাজ করছে। তারপরে 2 নম্বর দেখো, গ্রিন হাউস গ্যাসের জন্য পৃথিবী পৃষ্ঠে, যেটা বলেছি গড় তাপমাত্রা কত ডিগ্রি হয়, 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এই ঘটনার জন্য। গ্রিন হাউস গ্যাস না থাকলে পৃথিবী বলছে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা, এটা পৃথিবী পৃষ্ঠে হতো, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত হবে, -30 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবী পৃষ্ঠের জীবকুল বেঁচে থাকার পক্ষে অনুকূল পরিবেশের সৃষ্টি হয়েছে। তারপরে দেখো, পরিবেশে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণ, কি কি কারণে পরিবেশে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে, গ্রিন হাউস গ্যাস কোনগুলো রয়েছে, এক তো রয়েছে CO2, তারপর কি রয়েছে CH4, তারপরে কি রয়েছে CFC ক্লোরোফ্লোরোকার্বন, তারপরে কি রয়েছে ওজোন গ্যাস রয়েছে, তারপরে কি রয়েছে নাইট্রাস অক্সাইড N2O রয়েছে,
তারপরে কি রয়েছে জলীয় বাষ্প বা ওয়াটার বাষ্প, ওয়াটার ভেপার বা ওয়াটার বাষ্প, বয়কার পেট কাটার মধ্যে ছয় পায় বাষ্প। কার কত পার্সেন্ট? এটা 50% না, এটা কত 19%, এটা কত 16% রয়েছে। ওজোন গ্যাস কত রয়েছে? 8% রয়েছে। আর এটা কত 5% রয়েছে। আর এটা কত রয়েছে? 2%। এবার দেখো কি কি কারণে বাড়ছে, দেখো ওজোন গ্যাস, এইসব গ্যাসের পরিমাণ কি কি কারণে বাড়ছে সেটা বলছে। প্রথম 1 নম্বর দেওয়া আছে কি? কাঠ, জীবাশ্ম জ্বালানি। দেখো জীবাশ্ম জ্বালানি যেটা বলেছে, জীবাশ্ম জ্বালানি আমরা কোনগুলো জানি? জীবাশ্ম জ্বালানি দেখো কোনগুলো? জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানি কোনগুলো রয়েছে? জীবাশ্ম জ্বালানির মধ্যে যদি দেখো, এক হচ্ছে পেট্রোলিয়াম, এক হচ্ছে পেট্রোলিয়াম আর প্রাকৃতিক, এক হচ্ছে কি পেট্রোলিয়াম হবে আর প্রাকৃতিক গ্যাস। জীবাশ্ম জ্বালানির মধ্যে কি কি আসবে? পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস, এগুলো সব হচ্ছে জীবাশ্ম জ্বালানি, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস। যদি দেখি পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম আর হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস। দেখো পেট্রোলিয়ামের মধ্যে কি কি পড়বে? পেট্রোল আসবে, ডিজেল আর কেরোসিন। তাহলে দেখো পেট্রোলিয়ামের মধ্যে কি কি আসছে? দেখো পেট্রোল আসছে, ডিজেল আসছে আর কেরোসিন, এটা হচ্ছে পেট্রোলিয়ামের মধ্যে পড়বে। আর প্রাকৃতিক গ্যাসে থাকবে, আর সঙ্গে আরেকটা কি থাকবে? কয়লা। আরেকটা কি রয়েছে? কয়লা। তাহলে জীবাশ্ম জ্বালানি যদি দেখি আমরা, জীবাশ্ম জ্বালানি কি কি দেখতে পাচ্ছি? কয়লা দেখতে পাচ্ছি আর প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি হবে? CH4। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? CH4। এই প্রাকৃতিক গ্যাসকেই যখন সিলিন্ডারের মধ্যে বেশি চাপে সিলিন্ডারে প্রবেশ করানো হয়, বেশি চাপে যখন সিলিন্ডারে প্রবেশ করানো হয়, সিলিন্ডারে প্রবেশ করানো হয় অধিক চাপে, তখন তাকে সিএনজি বলে। সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ক্যাপিটালে লিখি সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যার হচ্ছে প্রধান উপাদান কি? মিথেন। যার প্রধান উপাদান কি? মিথেন। দেখো আর কি রয়েছে? পেট্রোলিয়ামের মধ্যে কি? পেট্রোল, ডিজেল আর কেরোসিন, এই তিনটেকে একসঙ্গে কি বলে? পেট্রোলিয়াম। এদের যদি দহন করো, এদের দহনের ফলে কি হবে? অধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়বে। আর কার্বন ডাইঅক্সাইড হলো প্রধান কি? গ্রিন হাউস গ্যাস, যা কত পার্সেন্ট? 50% গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী। দাবানলের ফলে, দাবানল মানে কি? বন জঙ্গলে আগুন ধরে গেলে দাবানলের ফলে, দাবানল মানে গাছে 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 ঘাসার ফলে যে আগুন ধরে যায় তাকে দাবানল বলে। তাহলে দাবানলের ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। 3 নাম্বার কি? ক্রমাগত বন ধ্বংসের ফলে, ক্রমাগত বন ধ্বংস মানে বনাঞ্চল কেটে ফেলা হচ্ছে, ফলে গাছের পরিমাণ কমে যাওয়ায় পরিবেশে কার্বন ডাইঅক্সাইড কম শোষিত হচ্ছে, কারণ সালোক সংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইড শোষিত শোষিত হয়, কারণ সালোক সংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইড কি হয়? শোষিত হয়। দেখো বন অঞ্চল যদি তুমি কাটতে থাকো, বন অঞ্চল যদি তুমি কাটতে থাকো, তাহলে কি CO2 পরিমাণ কি হবে? বাড়বে। কারণ কি? বন অঞ্চল, কারণ তুমি ওদিকে জীবাশ্ম জ্বালানি কি হবে? বেশি পরিমাণ জ্বালাচ্ছ। জীবাশ্ম জ্বালানির বেশি পরিমাণ জ্বালানোর ফলে কি হচ্ছে? CO2 বেশি পরিমাণ তৈরি হচ্ছে, বেশি পরিমাণ তৈরি হচ্ছে। এই CO2 যেটা রয়েছে, এই CO2 টাকে তাহলে শোষণ করতে কে কে শোষণ করবে? গাছ করবে। কারণ কি? গাছ সালোক সংশ্লেষের সময় কি শোষণ করে? CO2 শোষণ করে। আর কি ত্যাগ করে? O2 ত্যাগ করে, যা আমরা শোষণ করি, তাই তো? আমরা নিই, আমরা কোনটা নিই? O2 নিই। আর CO2 কে কে শোষণ করে? CO2 কে শোষণ করে? গাছ শোষণ করে। তাহলে গাছের পরিমাণ যদি ধীরে ধীরে কমতে থাকে, তাহলে CO2 পরিমাণ কি হবে? বাড়বে। এটাই বলছে। গরু এবং অন্যান্য প্রাণীর পাকস্থলীতে, গরু এবং অন্যান্য প্রাণীর পাকস্থলীতে কি থাকে? মিথানোজেনিক নামক ব্যাকটেরিয়া থাকে, যা সেলুলোজ পরিপাকে, সেলুলোজ মানে হচ্ছে সবুজ জাতীয় উদ্ভিদ, যে ঘাস জাতীয় উদ্ভিদ রয়েছে তাদের পরিপাকে সাহায্য করে কে? তাদের পরিপাকে সাহায্য করে মিথানোজেনিক ব্যাকটেরিয়া, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। আর মিথানোজেনিক ব্যাকটেরিয়া এদের 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 ভেঙে কি তৈরি করে? CH4 তৈরি করে। আর CH4 কত পার্সেন্ট রয়েছে? 19%, যা হচ্ছে কি করে? পরিবেশ দূষণ করে, মানে কি? উষ্ণতা বাড়ায়, টেম্পারেচার বাড়ায়, গ্রিন হাউস গ্যাস প্রভাব দেখায়। ব্যাকটেরিয়া সেলুলোজ পরিপাকে সাহায্য করে, সেলুলোজ পরিপাকের ফলে যেটা বলছি কি হয়? মিথেন গ্যাস উৎপন্ন হয়। কি গ্যাস উৎপন্ন হয়? মিথেন গ্যাস উৎপন্ন হয়। আগাছা, মৃতদেহ, পশু পাখি, বলছে কি? আগাছা, মৃতদেহ, পশু পাখির মলমূত্রের পচনের ফলে, আগাছা রয়েছে মানে বিভিন্ন ঘাস জাতীয় উদ্ভিদ রয়েছে, মৃতদেহ রয়েছে, পশু পাখির মলমূত্রের পচনের ফলে মিথেন গ্যাস উৎপন্ন হয়। আর কি? নাইট্রোজেন ঘটিত সারের বিয়োজনে নাইট্রাস অক্সাইড তৈরি হয়। নাইট্রোজেন ঘটিত সারের বিয়োজন, নাইট্রোজেন ঘটিত সার কোনটা রয়েছে? যেমন ইউরিয়া। নাইট্রোজেন ঘটিত সার কোনটা রয়েছে? ইউরিয়া। আর ইউরিয়ার
জন্য কি হবে, এখান থেকে ইউরিয়া যদি দেখো তাহলে এখান থেকে কি তৈরি হতে পারে, নাইট্রাস অক্সাইড N2O, যা কত পার্সেন্ট, 5%, এইটা তৈরি হয়। এইটা তৈরি হলে কি করবে, এই তৈরি হলে কি হবে, পরিবেশ দূষণ করবে, কারণ কি গ্রিন হাউস প্রভাব দেখায়, আর গ্রিন হাউস প্রভাব দেখলে টেম্পারেচার কি হবে, বাড়বে। তারপরে কোশ্চেন দেখো কি বলছে, তারপরের টপিকটা দেখো কি রয়েছে, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এখানে দেখো একটু রিলেট করার চেষ্টা করি। পরিবেশে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণ, মানে কি কি কারণে পরিবেশে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে, কি কি কারণে, যে অক্সাইডগুলো, যে ও যে হচ্ছে গ্রিন হাউস গ্যাস যেগুলো দেখায়, যারা হচ্ছে গ্রিন হাউস প্রভাব দেখায় তাদের কি বলে, গ্রিন হাউস গ্যাস বলে। এবার গ্রিন হাউস গ্যাস কোনগুলো রয়েছে, এইটু। যদি পরিবেশে কোনো কারণে এদের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কি হবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে, আর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকেই কি বলে, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এবার সেটাই দেখো, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, প্রত্যেকটা টপিক একটার সঙ্গে রিলেট করা আছে। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি বলছে, মানব জাতির বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে, মানব জাতির বিভিন্ন ক্রিয়াকলাপ মানে কি, আমরা নাইট্রোজেন ঘটিত সার, ইউরিয়া, CONH2, তার হোলাইস2, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত, এর ব্যবহার বেশি করছি, যার ফলে আমাদের কি তৈরি হচ্ছে, নাইট্রাস অক্সাইড তৈরি হচ্ছে, যা পরিবেশের জন্য কি ক্ষতিকারক। আর কি, বন অঞ্চল ধ্বংস করছি, যার ফলে CO2 পরিমাণ বাড়ছে, গাছ কম লাগাচ্ছি, যার ফলে CO2 কি কম শোষিত হচ্ছে, যার ফলে কি CO2 কম শোষিত হচ্ছে। মিথানোজেনিক ব্যাকটেরিয়া, মিথানোজেনিক ব্যাকটেরিয়া থেকে কি তৈরি হয়, মিথেন। আর বিভিন্ন আগাছা, পশু পাখির মলমূত্র, মৃতদেহ পচেও কি তৈরি হয়, মিথেন তৈরি হয়, যেখান থেকেও কি হয়, পরিবেশ দূষণ হয়, মানে কি পরিবেশের তাপমাত্রা ইনক্রিজ হয়। ক্লোরোফ্লোরোকার্বন রয়েছে, ওজোন গ্যাস রয়েছে, দেখো কি বলছে, মানব জাতির বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে পরিবেশে বিভিন্ন গ্রিনহাউস গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন মানে CFC, এ আবার দু রকমের ছিল, ফেয়ন 1 1 আর ফেয়ন 1 2, এটাও আমরা পড়েছি, ফেয়ন 1 আর ফেয়ন 1 2, ফেয়ন 1 1 আর ফেয়ন 1 1 2 ছিল। দেখো ক্লোরোফ্লোরোকার্বন, ওজোন গ্যাস এবং নাইট্রাস অক্সাইড ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে, এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে সারা বিশ্ব জুড়ে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির বা তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে। এই যে এইসব গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবীর টেম্পারেচার কি হচ্ছে, প্রতি বছর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এই ঘটনাকেই বলছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। পরের টপিক দেখো, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণ, আবার সে একই টপিক এসছে, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণ। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কারা কারা, দেখো দায়ী তো 1 নম্বর CO2, 2 নম্বর কি রয়েছে, মিথেন, 3 নম্বর কি রয়েছে, CFC, 4 নম্বর কি রয়েছে, ওজোন গ্যাস বলতে পারো, 5 নম্বর কি বলতে পারো, N2O, 6 নম্বর কি বলতো, জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার, জলীয় বাষ্প, এটা রয়েছে। এবার দেখো কোনো কারণে যদি এদের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কি হবে, পরিবেশের টেম্পারেচার, তাহলে তাপমাত্রা কি হবে, বৃদ্ধি পাবে, তাহলে তাপমাত্রাও বৃদ্ধি পাবে, আর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে আমরা বলছি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণ। তাহলে এইগুলোর কারণ কি, এগুলোর কারণ কি হতে পারে, দেখো জীবাশ্ম জ্বালানি রয়েছে বা কাঠ রয়েছে, দেখো কাঠ আর জীবাশ্ম জ্বালানির মধ্যে কি কি থাকবে, কয়লা থাকবে আর পেট্রোলিয়াম থাকবে। পেট্রোলিয়ামের মধ্যে কি কি পড়বে, পেট্রোল, ডিজেল আর কেরোসিন আর প্রাকৃতিক গ্যাস আলাদা করে, মানে জীবাশ্ম জ্বালানির মধ্যে কয়লা পড়বে, প্রাকৃতিক গ্যাস পড়বে আর পেট্রোলিয়ামের মধ্যে কি কি পড়বে, পেট্রোল, ডিজেল আর কেরোসিন দহনের ফলে এবং বিভিন্ন রাসায়নিক শিল্পে, এবং বিভিন্ন রাসায়নিক, আর কি রয়েছে দেখো, বিভিন্ন রাসায়নিক শিল্পে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর কি, ক্রমাগত বন ধ্বংসের ফলে, গাছের পরিমাণ কমে যাওয়ার ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইড কম শোষিত হচ্ছে, কারণ সালোক সংশ্লেষের সময় কার্বন ডাই অক্সাইড কি শোষিত হয়, এটা একটা কারণ। আর কি, ফেওয়ান বা ক্লোরোফ্লোরোকার্বনের ব্যবহার, ফেওয়ান বা ক্লোরোফ্লোরোকার্বন মানে CFC, এর ব্যবহার। আর কি রয়েছে, কৃষি জমিতে ব্যবহৃত নাইট্রোজেন ঘটিত সারের বিয়োজন, যেমন CONH2, তার হোলাইস2,
বিয়োজন এবং বিভিন্ন কারখানা থেকে উৎপন্ন নাইট্রাস অক্সাইড এবং বিভিন্ন কারখানা থেকে উৎপন্ন নাইট্রাস অক্সাইড। জৈব আবর্জনার পচনে, জৈব আবর্জনা যেগুলো রয়েছে আগাছা, মৃতদেহ, পশু পাখির মলমূত্র ইত্যাদির পচনের ফলে মিথেন গ্যাস উৎপন্ন হয়। এইগুলোর কারণে কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণ। পরের টপিক দেখো, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর কুফল। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর কুফলটা কি? কি হচ্ছে এর ফলে? কি হচ্ছে, পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছর কত করে বৃদ্ধি পাচ্ছে? 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড করে বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলে যে বরফ রয়েছে সেগুলো গলতে থাকবে, যার ফলে সমুদ্রের যে জলের তল রয়েছে, জলের তল বা জল, যে সমুদ্রের জলের যে লেয়ার রয়েছে তার উচ্চতা কি হবে? বাড়বে। জলে দেখো সমুদ্র তলের গড় উচ্চতা বৃদ্ধি পাবে, যার ফলে কি আশেপাশের যে বাড়িঘর রয়েছে তাদের কি হবে? যে আশেপাশের যে বাড়িঘর রয়েছে সেই শহরগুলো রয়েছে জলের তলায় যে চলে যেতে পারে, ডুবে যেতে পারে। আর কি, বাস্তুতন্ত্র ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে। বাস্তুতন্ত্র কি হচ্ছে? ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে। দাবানল বৃদ্ধি পাবে এবং অরণ্য ধ্বংস হবে। দাবানল তো বৃদ্ধি পাবেই, সঙ্গে অরণ্য কি হবে? ধ্বংস হয়ে যাবে। মরু অঞ্চল, আর গাছপালা না থাকলে কি হবে? বৃষ্টিপাত কমে যাবে, যার ফলে কি হবে? মরু অঞ্চলের পরিমাণ কি হবে? সবচেয়ে বৃদ্ধি পাবে, প্রসারিত হবে, মানে বৃদ্ধি পাবে। সুপার সাইক্লোন, যে ঝড় রয়েছে, সাইক্লোন ঝড়, টর্নেডো রয়েছে, এগুলোর প্রাকৃতিক বিপর্যয় বেশি হবে। ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি রোগের প্রকোপ বৃদ্ধি হবে। পরে দেখো পরের টপিক কি রয়েছে, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কমানোর উপায়। এবার যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং ছিল তাকে কিভাবে কমাবো? কিভাবে কমাতে পারি? এক তো গ্রিন হাউস গ্যাসের ব্যবহার কমাতে হবে। গ্রিন হাউস গ্যাসের ব্যবহার কি হবে? কমাতে হবে। এমন কিছু করতে হবে যার ফলে CO2, CH4, আর কি রয়েছে, CFC, ওজোন গ্যাস, N2, আর জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকে। এগুলোর পরিমাণ কি হবে? কমতে থাকে। মেনলি এই কটা, এর পরিমাণ কি হবে? কমতে থাকে। কাঠ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। বৃক্ষরোপণ এবং অরণ্য ধ্বংস বন্ধ করতে হবে। সৌরশক্তি, বায়ুশক্তি এবং জোয়ার ভাটার শক্তির ব্যবহার বৃদ্ধি করতে পারে। যে জীবাশ্ম জ্বালানি রয়েছে বা কাঠ রয়েছে যেখান থেকে কি হয়? CO2 পরিমাণ বেশি নির্গত হয়। এদেরকে বন্ধ করে কাদের বেশি ইউজ করতে হবে? সৌরশক্তিকে, বায়ুশক্তিকে, জোয়ার ভাটার শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে, যার ফলে কি হবে? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর পরিমাণ কমবে। পরের টপিক দেখো, তাহলে এই পর্যন্ত আমাদের এই চ্যাপ্টার দুটো টপিক মতো ছিল। এক হচ্ছে বায়ুমণ্ডলকে কটা স্তরে ভাগ করা হয়েছে, সেই স্তরে ওজোন গ্যাস ছিল, ওজোন সংক্রান্ত বিষয় পড়ে ফেলেছি। এইবার এই স্তরেই এনার্জি বিষয় সংক্রান্ত পড়তে হবে, যেটা হচ্ছে জ্বালানি। জ্বালানির মধ্যে কি কি রয়েছে? জ্বালানি আবার তিন প্রকার রয়েছে, মানে হচ্ছে কঠিন জ্বালানি, তরল জ্বালানি, আর কি গ্যাসীয় জ্বালানি। দেখো এবার আমরা জ্বালানিতে চলে আসছি। জ্বালানি কাকে বলে? জ্বালানি মানে যেসব পদার্থকে বায়ুতে দহন করলে মানে বায়ুতে জ্বালালে বা আগুন ধরালে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হবে, তাকে জ্বালানি বলবো। কাদের? যেসব পদার্থকে বায়ুতে দহন করলে বা জ্বালালে প্রচুর তাপ উৎপন্ন হয় তাকে কি বলে? জ্বালানি বলে। ভৌত অবস্থার উপর ভিত্তি করে মানে কেবলমাত্র ফিজিক্যাল অবস্থার উপর ভিত্তি করে, ওর যে কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল বিষয় সংক্রান্ত তার উপর ভিত্তি না করে ভৌত অবস্থার উপর ভিত্তি করে জ্বালানিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন কি কঠিন জ্বালানি কোনগুলো রয়েছে? কাঠ রয়েছে, আর কি থাকবে? কয়লা থাকবে, গোবরের ঘুঁটে, পাটকাঠি, এগুলো সবই কঠিন জ্বালানির মধ্যে আসবে। তরল জ্বালানির মধ্যে কি আসবে? কেরোসিন, ডিজেল আর পেট্রোল। কেরোসিন, পেট্রোল, ডিজেল, এইগুলোকে একেবারে একসাথে কি বলে? পেট্রোলিয়াম বলে। এগুলোকে একসঙ্গে কি বলে? পেট্রোলিয়াম বলে। এটা একটা জীবাশ্ম জ্বালানি। এই কয়লা একটা জীবাশ্ম জ্বালানি। আর প্রাকৃতিক গ্যাস একটা কি? জীবাশ্ম জ্বালানি। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? কমেন্ট করো। প্রাকৃতিক গ্যাস। গ্যাসীয় জ্বালানির মধ্যে রয়েছে দেখো LPG, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এগুলো আমরা পরে ডিটেলসে পড়বো। CNG রয়েছে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, আর কি? বায়োগ্যাস। আর কি রয়েছে? বায়োগ্যাস কি? বিভিন্ন জৈব বস্তু, যেসব জৈব বস্তু যে জৈব বস্তু কি? ধরো যে কোনো মৃত বস্তু রয়েছে, মৃতদেহ, পশু পাখির মৃতদেহ, এখান থেকে পচে কি তৈরি হবে? মৃতদেহ পচে কি তৈরি হবে? বলেছি CH4 তৈরি হবে, মিথেন গ্যাস। তাহলে বায়োগ্যাসের প্রধান উপাদানও মিথেন। এই যে এটা তৈরি হবে, এগুলো সব কি? এগুলো সব জ্বালানি হিসাবে ইউজ করা যেতে পারে। তাহলে জ্বালানিকে ভৌত অবস্থার উপর ভিত্তি করে আমরা কয় ভাগে ভাগ করেছি? তিন ভাগে, কঠিন জ্বালানি, তরল জ্বালানি আর গ্যাসীয় জ্বালানি।
এরপরে দেখো আর কি রয়েছে কঠিন জ্বালানির মধ্যে, কয়লা দেখেছি, কাঠ, গোবরের ঘুঁটে, পাটকাঠি দেখেছি, কেরোসিন, পেট্রোল, ডিজেল। আর গ্যাসীয় জ্বালানির মধ্যে কি দেখছি, এলপিজি, সিএনজি। এলপিজি মানে হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, আর বায়োগ্যাস রয়েছে। এইবারে দেখো পরের টপিকে, এইবার আমরা পড়বো জীবাশ্ম জ্বালানি। আমরা কি পড়বো, জীবাশ্ম জ্বালানি। আমরা যদি দেখি একটু আগে আমরা দেখেছি যে জীবাশ্ম জ্বালানিকে যদি আমরা দেখি, জীবাশ্ম জ্বালানি মূলত তিনটে ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে কি কয়লা, এক কয়লা, দুই হচ্ছে প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস, আর তিন নম্বর যদি দেখো তাহলে কি বলতে পারি, তিন নম্বর হচ্ছে পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম। এবার যদি তুমি দেখো পেট্রোলিয়ামের মধ্যে কি কি পড়ে, পেট্রোলিয়ামের মধ্যে কি কি থাকবে, পেট্রোলিয়ামের মধ্যে থাকবে হচ্ছে পেট্রোল, ডিজেল, আর কি কেরোসিন, আর কি কেরোসিন। তাহলে এইটা এখানে পড়ছি, দেখো কি বলছে, বলছে প্রাকৃতিক বিপর্যয়ে, মানে যে কোনো প্রাকৃতিকভাবে, মানে হচ্ছে মনে করো ভূমিকম্পের ফলে, প্রাকৃতিক বিপর্যয়ে বা অন্য কোনো কারণে মাটির নিচে চাপা পড়ে থাকা উদ্ভিদ, প্রাণী বহু বছর ধরে চাপ ও তাপের প্রভাবে এবং বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এক বিশেষ ধরনের পদার্থে পরিণত হয়, যাদের বায়ুতে দহন করলে প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়, তাদের জীবাশ্ম জ্বালানি বলে। যেমন কি কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন এবং প্রাকৃতিক গ্যাস। ধরো একটা বন ছিল, বনাঞ্চল ছিল, যেটা হচ্ছে ভূমিকম্পের কারণে মাটি চাপা পড়ে গেছে। তাহলে বহু বছর ধরে এগুলো যখন নিচে থাকবে, তখন এদের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হবে, আর এর উপরে তো চাপ আর তাপ থাকবেই। এই কারণে কি হবে, এক ধরনের পদার্থে পরিণত হয়েছে। সেই পদার্থকে যদি বের করে জ্বালানো যায়, তাহলে প্রচুর তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, তাদের কি বলে, জীবাশ্ম জ্বালানি। এইবার যে পদার্থটা পাচ্ছে, এই পদার্থের মধ্যে কি কি থাকছে, এই পদার্থের মধ্যে কি থাকতে পারে, কয়লা হতে পারে, প্রাকৃতিক গ্যাস হতে পারে, আর কি পেট্রোলিয়াম, এটা হচ্ছে লিকুইড হতে পারে, এটা গ্যাস, এটা কঠিন। তাহলে পেট্রোলিয়ামের মধ্যে কি পেট্রোল থাকতে পারে, ডিজেল থাকতে পারে এবং কেরোসিন থাকতে পারে, সে সবগুলোই পদার্থ। এই পদার্থকে যখন জ্বালানো হবে তখন কি প্রচুর তাপ শক্তি উৎপন্ন হবে, এই জন্য এদেরকে বলছে জীবাশ্ম জ্বালানি। এবার দেখো জীবাশ্ম জ্বালানির যে প্রথম যেটা রয়েছে কি, কয়লা। প্রথম কোনটা রয়েছে, কয়লা। তাহলে আমরা কয়লাকে স্টাডি করব। কয়লাকে কি বলছে দেখো, কয়লার প্রধান উপাদান দেখো, কয়লার প্রধান উপাদান কি হবে, কার্বন। কয়লার প্রধান উপাদান কি, কার্বন। কার্বনের পরিমাণ কয়লাতে সবচেয়ে বেশি থাকে। এবার দেখো কয়লায় কার্বনের পরিমাণ যত বেশি হবে, তার তাপন মূল্য তত বেশি হবে। তাপন মূল্যটা আমরা পরে জানবো, তাপন মূল্য কি, তাপন মূল্য কি আমরা পরে জানবো। তাহলে কয়লার কার্বনে বলছে, কয়লায় কার্বনের পরিমাণ যত বেশি হবে, মানে কোনো কয়লায় যত বেশি কার্বন থাকবে, তাকে জ্বালালে তত বেশি তাপ উৎপন্ন হবে, তাকে জ্বালালে তত বেশি তাপ উৎপন্ন হবে, একেই হচ্ছে কয়লার তাপন মূল্য বললো। এবার হচ্ছে সেটা হচ্ছে ধরো 1 গ্রাম হতে পারে, ধরো 1 গ্রাম কয়লাকে জ্বালালে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, সেইটাকেই হচ্ছে তার তাপন মূল্য বলে, সেটাকে তার তাপন মূল্য বলে। তাহলে কয়লার কার্বনের পরিমাণ, এর একক বিভিন্ন একক রয়েছে, কয়লার কার্বনের পরিমাণ যত বেশি হবে, তার তাপন মূল্য তত বেশি হবে। কার্বনের শতকরার উপর ভিত্তি করে, মানে কার্বন কত পার্সেন্ট রয়েছে তার উপর ভিত্তি করে, কার্বন কত পার্সেন্ট রয়েছে তার উপর ভিত্তি করে কয়লাকে 4 ভাগে ভাগ করা হয়, বা 4 প্রকারের হয়। কি রয়েছে, অ্যান্থাসাইট। অ্যান্থাসাইট হচ্ছে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, কত পার্সেন্ট জানার দরকার নেই, ওগুলো লাগবে না আমাদের। অ্যান্থাসাইট হচ্ছে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম কোনটা, সবচেয়ে কম হচ্ছে পিট। তাহলে পিট হচ্ছে, পিটের তাপন মূল্য কি হবে, সবচেয়ে কম, আর অ্যান্থাসাইটের তাপন মূল্য কি, সবচেয়ে বেশি। যদি তাপন মূল্য হিসাবে সাজাই, তার মানে অ্যান্থাসাইট হচ্ছে সবার থেকে বেশি, তারপরে কি আসবে, বিটুমিনাস, তারপর লিগনাইট, তারপরে কি আসবে, পিট। তারপরে দেখো পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম কি, পেট্রোলিয়াম লিকুইড থাকে, পেট্রোলিয়ামের মধ্যে কি কি থাকবে, পেট্রোল, ডিজেল, আর কি কেরোসিন। তাহলে কি বলছে দেখো, ভূগর্ভ থেকে, মানে মাটির নিচে যে চাপা পড়েছিল তার থেকে, ভূগর্ভ থেকে প্রাপ্ত তরল জীবাশ্ম জ্বালানির নাম কি, পেট্রোলিয়াম। কি নাম, পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম থেকে আংশিক পাতন পদ্ধতি, মানে কি বলছে, পেট্রোলিয়াম যেটা রয়েছে, যেটা পেট্রোলিয়াম রয়েছে, পেট্রোলিয়াম, এই যে পেট্রোলিয়াম রয়েছে, এই পেট্রোলিয়ামের মধ্যে আমরা কি জানি, তো এই পেট্রোলিয়ামের মধ্যে কি কি থাকে,
এই পেট্রোলিয়ামের মধ্যে কি কি থাকে? এই পেট্রোলিয়ামের মধ্যে পেট্রোল থাকে, ডিজেল থাকে, আর কি কেরোসিন থাকে। কেরোসিন থাকে, এই তিনটে একসঙ্গে মিক্স অবস্থায় থাকে। তাহলে মিক্স থেকে আমাদের আলাদা আলাদা করে বের করতে হবে। তাহলে পেট্রোলকে আলাদা করব, ডিজেলকে আলাদা করব, আর কি কেরোসিনকে আলাদা করব। এই আলাদা করার জন্য একটা পদ্ধতি রয়েছে যার নাম কি আংশিক পাতন পদ্ধতি। যার নাম কি আংশিক পাতন পদ্ধতি। এবার পেট্রোলের বয়লিং পয়েন্ট কত? এই যে 70 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে বয়লিং পয়েন্ট। কেরোসিনের বয়লিং পয়েন্ট কত? 150 থেকে 270 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে, এবং ডিজেলের বয়লিং পয়েন্ট কত? 270 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। এইবার যে আংশিক পাতন পদ্ধতি রয়েছে সেটা এখানে দেখাচ্ছি। দেখো আংশিক পাতন পদ্ধতি, ছবিটা দেখো আর একটু বোঝার চেষ্টা করো। আংশিক পাতন পদ্ধতি, আংশিক পাতন পদ্ধতিতে একটা বিকার রয়েছে, যেটা এরকম একটা বিকার নেওয়া হচ্ছে এরকম। এই বিকারের মধ্যে আমরা কি নিয়েছি? পেট্রোলিয়াম নিয়েছি। পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম মানে কি? যার মধ্যে পেট্রোল থাকবে, ডিজেল থাকবে এবং কেরোসিন থাকবে, এটা রয়েছে। আর এর ওপরেই, এই মুখের ওপরেই কি করেছি? এই মুখের ওপরেই একটা বড় লম্বা চোঙ, একটা বড় লম্বা কি রয়েছে? এই যে বড় লম্বা একটা পাত্র মতো লাগিয়ে দিয়েছি এখানে, বড় লম্বা একটা পাত্র মতো লাগিয়ে দিয়েছি। এবার একে আমরা হিট করব। এর মধ্যে যে তরল রয়েছে তাকে আমরা হিট করব, তাকে হিট করব। তাহলে এখান থেকে যদি টেম্পারেচার যারা পাঠাতে থাকি, ধরো জল কত ডিগ্রি সেন্টিগ্রেডে বাষ্প হয়? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল বাষ্পে পরিণত হয়ে যায়। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল বাষ্পে পরিণত হয়। এবার আমি যখন বাইরে থেকে হিট দেব, যতক্ষণ না পর্যন্ত জলের তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত না আসবে, ততক্ষণ ভেপার, ততক্ষণ কি বাষ্প তৈরি হবে? ততক্ষণ বাষ্প তৈরি হবে না। তাহলে এখানকার যেটার বয়লিং পয়েন্ট, এটাকেই বলে বয়লিং পয়েন্ট। মানে যে তাপমাত্রায় জল ফুটে বাষ্পে পরিণত হয় তাকে কি বলে? বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক। তাহলে এর মধ্যে যার স্ফুটনাঙ্ক কম, এর মধ্যে যার স্ফুটনাঙ্ক কম, দেখো কার এটা, এর মধ্যে যার স্ফুটনাঙ্ক কম, এখানে হিট দিয়ে, এখানে যখন হিট দিচ্ছি যার স্ফুটনাঙ্ক কম, সে তত তাড়াতাড়ি বেশি কি হবে? ভেপার তৈরি হবে, তার কি বাষ্প তৈরি হবে, তত বেশি তার কি হবে? বাষ্প তৈরি হবে। আর বাষ্প যখন তৈরি হবে, তাহলে এই বাষ্পগুলো উপরে উঠবে। তাহলে কার বাষ্প উপরে উঠবে? যার বয়লিং পয়েন্ট কম তার বাষ্প উপরে থাকবে, যার বয়লিং পয়েন্ট কম তার বাষ্প উপরে উঠবে। তারপর আবার টেম্পারেচার বাড়াচ্ছি, তারপরে কি আসবে? তার থেকে যে একটু বেশি বয়লিং পয়েন্ট, মনে করো কেরোসিন রয়েছে, তাহলে এখানে প্রথমের ওপরের দিকে যে বয়লিং পয়েন্ট ভেপারগুলো আসবে, সেটা কি? পেট্রোল মনে করো, সেটা কি? পেট্রোল। এর ঠিক মাঝখানে কি আসবে? কেরোসিন। আর সবার নিচে বয়লিং পয়েন্ট, যেহেতু সবচেয়ে বেশি বয়লিং পয়েন্ট কত? 270। একে বয়লিং হতে গেলে 270 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে। 270 থেকে 350 আমরা মিনিমাম নিচ্ছি, 270 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে। তাহলে কি? এটা ডিজেল। তাহলে নিচের দিকে কে থাকবে? ডিজেল থাকবে। মানে যার বয়লিং পয়েন্ট যত বেশি, সে তত ওই পাত্রের নিচের দিকে তার ভেপার, নিচের দিকে তার কি? বাষ্প থাকবে। উপরের দিকে বাষ্প কে থাকবে? উপর দিকে যার বয়লিং পয়েন্ট কম, সে হচ্ছে ওপরের দিকে থাকবে। যদি এরকম থাকে, এবার দেখো এখানে একটা নল লাগানো রয়েছে, তাহলে এই বাষ্পগুলো এই নলের মধ্য দিয়ে এই পাত্রে চলে আসবে। এই পাত্র দিয়ে যখনই এই পাত্রে আসবে, তখন এটাকে কি বলছে দেখো? শীতক নাম দেওয়া আছে, মানে কি? কনডেন্সার, মানে ঠান্ডা করা হবে। ঠান্ডা করার জন্য দেখো বাইরে থেকে জল দিচ্ছে, ঠান্ডা হচ্ছে, আর এটা দিয়ে সিক্ত করে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে যে জিনিসটা পড়ে থাকবে, সেইটা কোনটা পড়ে থাকবে? যার বয়লিং পয়েন্ট সবচেয়ে কম ছিল। যার বয়লিং পয়েন্ট সবচেয়ে কম ছিল, তার মানে কোনটা ছিল? পেট্রোল। তাহলে এখানে কি এসছে? পেট্রোল। এবার পেট্রোল এই নলের মাধ্যমে এসে এখানে জমা হয়েছে। তারপর এই পাত্রটা সরিয়ে নেব, যখনই কেরোসিন আসবে, এবার কি আসবে? কেরোসিন। একইভাবে এখানে হবে, কেরোসিন নেব, তারপরে কি আসবে? ডিজেল। এইভাবে আলাদা আলাদাভাবে কি করা হয়? আংশিক পাতন পদ্ধতিতে এদের এদের কি করে? ফিল্টার করা হয়, মানে এদের কি করে? পৃথক করা হয়। এদেরকে কি হয়? পৃথক করা হয়। এই জন্য এদের কি বলছে? আংশিক পাতন পদ্ধতি। আংশিক পাতন পদ্ধতিতে অনেক কিছু যৌগকেই হচ্ছে, অনেক কিছু পদার্থকে আলাদা করা হয়। যেমন কাকে কাকে করতে পারো? যেমন আলকাত্রার বেঞ্জিন। আলকাত্রার বেঞ্জিনের মধ্যে বেঞ্জিন থেকে আলকাত্রাকে, মানে আলকাত্রা সবাই দেখেছো, আলকাত্রা আর বেঞ্জিন। আলকাত্রার বেঞ্জিনের মিক্সচারকে, মানে এরকম একসঙ্গে মিশিয়েছি, কাকে আলাদা করতে পারবো? আলকাত্রাকে।
আর বেনজিন পড়ে থাকবে, বেনজিনকেও আলাদা করা যাবে। তার মানে পেট্রোলিয়াম থেকে কাকে কাকে, এই যে দেখিয়েছি, পেট্রোলিয়াম থেকে কি পেট্রোল, ডিজেল আর কেরোসিনকে আলাদা করা যাবে। একইভাবে এর মধ্যে যদি প্রাকৃতিক গ্যাস থাকতো সেটাকেও আলাদা করা যেতে পারে। আর কি তরল বায়ু, তরল বায়ু মানে কি, একটা জল রয়েছে, জলের মধ্যে বিভিন্ন গ্যাস রয়েছে, এই জলের মধ্যে বিভিন্ন গ্যাস রয়েছে, সেই গ্যাসগুলো কি কি রয়েছে মনে করো, অক্সিজেন গ্যাস রয়েছে, আর্গন রয়েছে আর নাইট্রোজেন রয়েছে। এদেরকেও পৃথক করা হবে এই কি আংশিক পাতন পদ্ধতিতে, এদেরকেও কি হবে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা যাবে। দেখো এইটাই এখানে লেখা আছে। যেমন দেখো আলকাত্রা থেকে বেনজিনকে পৃথক করা হয়, কাকে, আলকাত্রা থেকে বেনজিনকে আংশিক পাতন পদ্ধতিতে। পেট্রোলিয়াম থেকে কাকে কাকে, পেট্রোলকে, কেরোসিন, ডিজেল এবং প্রাকৃতিক গ্যাসও মিশ্রিত থাকতে পারে, তাদেরকেও করা যায়। আর কি তরল বায়ু থেকে বিভিন্ন গ্যাসীয় উপাদান, তরল বায়ু থেকে কি বিভিন্ন গ্যাসীয় উপাদান, যেমন কি অক্সিজেন অণু, যার সংকেত কি O2, আর্গন রয়েছে এয়ার, আর কি নাইট্রোজেন অণু N2 কে পৃথক করা হয় এই আংশিক পাতন পদ্ধতিতে, আংশিক পাতন পদ্ধতিতে। এবার দেখো পরের যে টপিক আমরা আসবো সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের অসুবিধা। কি কি অসুবিধা রয়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহারে? যদি তুমি দেখো জীবাশ্ম জ্বালানিটাকে, জীবাশ্ম জ্বালানির মধ্যে কি কি আসবে, কয়লা আসবে, ও তা আমাদের মনে একটা বাদ গেছে আগে না, দেখে নি। হ্যাঁ, জীবাশ্ম জ্বালানির মধ্যে আমরা কি কি পড়েছি, কয়লা পড়েছি, পেট্রোল পড়েছি, ও প্রাকৃতিক গ্যাসটা পড়া হয়নি। তাহলে দেখো প্রাকৃতিক গ্যাসটা দেখে নাও, প্রাকৃতিক গ্যাসটা কোনটা হবে, এই ভূগর্ভ থেকেই, এখানে দেখাই একটুখানি, দেখো যে ভূগর্ভ থেকে প্রাপ্ত পেট্রোলিয়াম, যে পেট্রোলিয়াম পাচ্ছিলাম, যে পেট্রোলিয়াম পাচ্ছিলাম না, পেট্রোলিয়াম কি ছিল, তরল ছিল, যে পেট্রোলিয়াম পাচ্ছিলাম এই পেট্রোলিয়ামের সঙ্গেই কিছু গ্যাস থাকে, এই পেট্রোলিয়ামের সঙ্গে কিছু গ্যাস সঞ্চিত থাকে, যাদেরকে কি কি বলে, প্রাকৃতিক গ্যাস বলে, যাদেরকে কি বলে, প্রাকৃতিক গ্যাস বলে। আর প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, প্রাকৃতিক গ্যাস বলে। আর যার প্রধান উপাদান কি, মিথেন, যার প্রধান উপাদান কি, মিথেন রয়েছে, যার প্রধান উপাদান কি রয়েছে, মিথেন। দেখো এই প্রাকৃতিক এই প্রাকৃতিক গ্যাসকে যখন আমি সিলিন্ডারে রাখবো, সিলিন্ডারে রাখতে গেলে কি লাগবে, অধিক চাপ লাগবে, চাপ বেশি লাগবে। তো বেশি চাপমাত্রায় যখন এই সিলিন্ডারে প্রবেশ করব তখন তার নাম হয়ে যাবে কি, সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তখন তার নাম কি হবে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড, PRESSED, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যার নাম কি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যার প্রধান উপাদান কি রয়েছে, মিথেন রয়েছে, যার প্রধান উপাদান কি রয়েছে, মিথেন। সিএনজির ব্যবহার কি করলে, সিএনজির ব্যবহার, যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস রয়েছে এর ব্যবহার যদি করো, এর ব্যবহার করলে কি হবে, পরিবেশ দূষণ একটু কম হবে, একটু কি হয়, কম হয়। তো দেখো এবার আমরা ওটাকেই পড়ে নিই, দেখি কি লেখা আছে ওখানে। দেখো যে প্রাকৃতিক গ্যাস রয়েছে, যে প্রাকৃতিক গ্যাস রয়েছে সেটা কি, ভূগর্ভ থেকে প্রাপ্ত পেট্রোলিয়ামের সঙ্গে, ভূগর্ভ থেকে প্রাপ্ত পেট্রোলিয়ামের সঙ্গে সঞ্চিত, দেখো সঞ্চিত জ্বালানি গ্যাস থাকে, তাকে কি বলে, প্রাকৃতিক গ্যাস বলে, থাকে, তাকে প্রাকৃতিক গ্যাস বলে। এর প্রধান উপাদান কি, মিথেন, এর প্রধান উপাদান কি, মিথেন, এর প্রধান উপাদান কি রয়েছে, মিথেন। এবার কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এর পরে রয়েছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজির পুরো নাম দেখো, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কি করে, প্রাকৃতিক গ্যাসকে, যেই প্রাকৃতিক গ্যাসটা পেয়েছো যার প্রধান উপাদান মিথেন, একে যখন উচ্চ চাপে মানে একটা সিলিন্ডার মধ্যে অধিক চাপে রেখে তরল করা হবে, সংকুচিত করা হবে, অধিক চাপের মধ্যে রাখা হবে, তাহলে তরল এটা সংকুচিত হবে, এর মধ্যে থাকবে, তখন এই সিলিন্ডারে থাকবে, তখন তাকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, তখন তার নাম কি, কম্প্রেসড করা হয়, তার নাম কি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই যে তখন তার নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি, ইংরাজি আর এখানে বাংলায় দুটো লিখে দিয়েছি। দেখো সিএনজির প্রধান উপাদান কি, মিথেন, সিএনজির প্রধান উপাদান কি, মিথেন। আর সিএনজি ব্যবহার করলে পরিবেশ দূষণ কি হয়, কম হয়, সিএনজি ব্যবহার করলে কি হয়, পরিবেশ দূষণ কম হয়। এবার হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের অসুবিধা, কি কি অসুবিধা দেখো, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের অসুবিধা কি কি রয়েছে। এক নম্বরে দেখো জীবাশ্ম জ্বালানির ভান্ডার, জীবাশ্ম জ্বালানির ভান্ডার কি, সীমিত, জীবাশ্ম জ্বালানির ভান্ডার কি, সীমিত, মানে কি, কিছু কিছু নির্দিষ্ট বছর পর্যন্তই চলবে, তারপরে এই ভান্ডার, তারপরে কি হবে, তারপরে কি হবে, তারপরে এই যে ভান্ডার, এখানে যে আহ, কয়লা, কি কি জীবাশ্ম জ্বালানির মধ্যে, কয়লা রয়েছে, আর কি রয়েছে, পেট্রোলিয়াম রয়েছে,
কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এই যে এইগুলো রয়েছে, এগুলো কি একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই চলবে, তারপরে কি এগুলো শেষ হয়ে যাবে। তাহলে কি জীবাশ্ম যে জ্বালানি রয়েছে তার ভান্ডারটা কি বলছে, সীমিত। এই ভান্ডার ক্রমশ ফুরিয়ে আসছে। আর কি, বেশিরভাগ জীবাশ্ম জ্বালানির ব্যবহারে পরিবেশ দূষণ ঘটে। জীবাশ্ম জ্বালানি কি হলে CO2 পরিমাণ বাড়ে, যা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, পরিবেশ দূষণ ঘটায়। জীবাশ্ম জ্বালানির খরচ কি বেশি, কারণ কি এখান থেকে এগুলো তুলতে প্রচুর খরচ হয়। তারপরে একে আবার ফিল্টার করতে হয়, মানে সংশোধন করতে হয়, সংশোধনের অনেক প্রসেস রয়েছে, কেবল তো একটা আংশিক পাতন পদ্ধতি রয়েছে, ওরপর আরও ফিল্টার করতে হয়। তাহলে এইগুলো করতে কি প্রচুর খরচ হয়, এর জন্য জীবাশ্ম জ্বালানি ব্যবহার কি খরচ বেশি। আর কি, পৃথিবীর সব স্থানে জীবাশ্ম জ্বালানি পাওয়া যায় না, কোনো নির্দিষ্ট অঞ্চলে জীবাশ্ম জ্বালানি পাওয়া যাবে। তাহলে ওখানকার জিনিসকে যখন অন্য কোনো দেশে ট্রান্সফার করা হবে, অন্য কোনো জিনিসকে ট্রান্সপোর্ট করা হবে, ওখানে পাঠানো হবে, তার জন্য কি পরিবহন খরচ কি হবে, বাড়বে, পরিবহন খরচ লাগবে। যার ফলে কি ওই যে এম, জীবাশ্ম জ্বালানি তার দাম কি হবে বেশি, তার দামের পরিমাণ কি হবে বেশি হবে। এরপরে দেখো জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা। এর পরের টপিক বলছে যে আমরা কেন জীবাশ্ম জ্বালানিকে সংরক্ষণ করব, কি কারণে করব। কারণ কি জীবাশ্ম জ্বালানির ভান্ডার সীমিত, একবার যদি শেষ হয়ে যায় তাহলে আর তৈরি হবে না, আর সহজে তৈরি হবে না, আবার কোটি কোটি বছর লাগবে তৈরি হতে। তাহলে কি জীবাশ্ম জ্বালানির ভান্ডারটাকে আমাদের সংরক্ষণ করা উচিত। আর এটা কি, এটা হচ্ছে পুনঃনবীকরণযোগ্য নয়, পুনঃনবীকরণযোগ্য নয় মানে পুনঃনবীকরণযোগ্য নয় মানে কি, এই শক্তিটাকে বা এই জীবাশ্ম জ্বালানিগুলোকে একবার ব্যবহার করে সেই জিনিসটাকে পুনরায় ব্যবহার করা যাবে না। একবার ব্যবহার করার পরে সেই জিনিসটাকে ফেলে দিতে হবে, সেটা আর পুনরায় ব্যবহার করতে পারবে না। যেমন ধরো পেট্রোলকে তুমি জ্বালালে সেটা সেটা কিন্তু আর পুনরায় ব্যবহার করতে পারবে না। তাহলে এইটা দেখো, এই যে বলছে পুনঃনবীকরণযোগ্য মানে কি, এটাকে পুনরায় ব্যবহার করা যায় না। এটি পুনঃনবীকরণযোগ্য নয় মানে এটা পুনরায় ব্যবহার করা যায় না, একবার ব্যবহারের পর আর তৈরি করা যাবে না, এটাই বলছে। অন্যান্য শক্তি থেকে জীবাশ্ম জ্বালানির মতো সহজে ও ব্যাপক হারে শক্তি পাওয়া যায় না। মানে অন্যান্য জ্বালানি বলতে কি রয়েছে, যেরকম সৌরশক্তি রয়েছে, বায়ু শক্তি রয়েছে, বায়ু শক্তি রয়েছে, কি বলছে, এদের জ্বালালে এদের থেকে তুমি যে পরিমাণ শক্তি পাবা তার থেকে বেশি পরিমাণ শক্তি কোথায় পাওয়া যায়, জীবাশ্ম জ্বালানিতে। কিন্তু জীবাশ্ম জ্বালানির ব্যবহারে কি CO2 পরিমাণও বাড়ে, এটা একটা ও ড্রব্যাক, এটা একটা ওর মাইনাস পয়েন্ট। আর কি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রিত করা হলে, মানে জীবাশ্ম জ্বালানির যদি একটা নির্দিষ্ট নিয়ন্ত্রণে রেখে ব্যবহার করা যায়, এবং যাতে দেখতে হবে যে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলির মাত্রা কমতে থাকে, যাতে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলির মাত্রা না বৃদ্ধি পায়। এটাই বলছে যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রিত করা হলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের মাত্রা কি হবে, কমবে। এর পরের টপিক দেখো, জীবাশ্ম জ্বালানি কিভাবে সংরক্ষণ করা যাবে। এবার জীবাশ্ম জ্বালানিকে আমরা কিভাবে সংরক্ষণ করব, ওখানে তো সংরক্ষণের প্রয়োজনীয়তা, মানে সংরক্ষণ কেন করার দরকার, এবার কিভাবে সংরক্ষণ করব। অপ্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, এগুলোকে কি বলে, অপ্রচলিত শক্তি। এই অপ্রচলিত শক্তি কি একবার ব্যবহারের পরে আবার ব্যবহার করা যায়, এই শক্তিগুলোর ব্যবহার কি হবে, বৃদ্ধি করতে হবে। আর কি, জীবাশ্ম জ্বালানির অপচয় রোধ করতে হবে। জীবাশ্ম জ্বালানির অপচয় রোধ মানে কি, ধরো সমুদ্রের নিচ থেকে তুমি জীবাশ্ম জ্বালানি মানে পেট্রোলিয়াম সংগ্রহ করছো, এবারে পেট্রোলিয়াম সংগ্রহ করার সময় তোমাকে দেখতে হবে যাতে এই পেট্রোলিয়ামটা নষ্ট না হয়, পেট্রোলিয়ামের যাতে অপচয় না হয় তার দিকে নিশ্চিত করতে হবে। সেটাই বলছে দেখো, সমুদ্রের নিচ থেকে পেট্রোলিয়াম সংগ্রহের সময় পেট্রোলিয়াম যাতে অপচয় না হয়, তা নিশ্চিত করা। আর কি, কয়লা খনিতে থাকা প্রাকৃতিক গ্যাসকে সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা। জীবাশ্ম জ্বালানি সংগ্রহ স্থল মানে যেখান থেকে তুমি জীবাশ্ম জ্বালানিটা সংগ্রহ করছো সেই জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, সেই জায়গাকে প্রোটেক্ট করতে হবে। যেমন অনেক সময় কি হয়, কয়লা খনিতে আগুন লেগে যায়, যার ফলে কি হয়, সেগুলো কি নজর রাখতে হবে, কারণ কি অনেক জীবাশ্ম জ্বালানি নষ্ট হয়ে যায়, সেগুলোর প্রতি নজর রাখতে হবে। পরে দেখো, এরপরে রয়েছে তাপন মূল্য। এবার ওখানে যেটা পড়েছিলাম, ঠিক আছে, তাপন মূল্যের পরের দিনকে করবো আমরা নেক্সটে। আজকে আমরা এই পর্যন্ত রাখছি, নেক্সট ডে থেকে আমরা তাপন মূল্য থেকে পরেরটা স্টার্ট করবো। তো আজকে পর্যন্ত থাকছে, থ্যাংক ইউ।